This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি ফুল ফাইনাল। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সম্প্রীতি রয়েছে, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর শুভজিৎ, যে খবরের দিকে আমাদের প্রথম থেকেই নজর রয়েছে, বুলডোজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে আমতলায় অভিষেকের পার্টি অফিস। বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল অভিষেকের এই 5 তলা অফিস। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জির সবচেয়ে বড় যে পার্টি অফিস, সেই অফিসে বুলডোজার অ্যাকশন। সৌভিক রয়েছেন, আমি একবার সরাসরি চলে যাবো সৌভিকের কাছে। সৌভিক, তুমি ডিটেলস তুলে ধরছিলে, আমার সহকর্মীরা শুভজিৎ ছিল তখন প্রশ্ন করছিল তোমাকে, কতটা বিলাসবহুল এই পার্টি অফিস, যদি আরো একটু বিস্তারিত জানাও। আর সেখানকার স্থানীয় মানুষজন, তাদের রিয়াকশন কি, কি চলছে ওখানে এখন? দেখো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমর্থক তিনি মনে হয় এখানে চলে এসেছে। তাকে বেধড়ক মারধর করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস কর্মী, এখানে বিজেপির যারা সমর্থক ছিল তারা কিন্তু তাকে তাড়া করে এবং সে কিন্তু এখান থেকে পালিয়ে যায়। গৌরব ওইদিকে ছোট। এই মুহূর্তে দেখো অগ্নিগর্ভ পরিস্থিতি। আবার একজন তৃণমূল কংগ্রেস সমর্থক সে কিন্তু এখানে চলে আসে এবং তাকে কিন্তু বিজেপি সমর্থকরা ঘিরে ফেলে এবং তাকে মারধর করা হচ্ছে। যদিও পুলিশ প্রশাসন কিন্তু ঠেকাবার চেষ্টা করছে এবং তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আজকে যে পার্টি অফিস ভাঙার যে কাজ চলছিল, সেই কাজ চলাকালীনই কিন্তু একজন তৃণমূল সমর্থক সে কিন্তু চলে আসে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে অভিষেক ব্যানার্জির পার্টি অফিসের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও কিছুক্ষণ আগে একজন তৃণমূল সমর্থক সে কিন্তু হঠাৎই চলে আসলে এখানে যারা বিজেপি সমর্থকেরা ছিল তারা ঘিরে ফেলে। এই মুহূর্তে অভিজিৎ দাস ববি, যিনি বিজেপির কর্মকর্তা এখানকার, তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি তো বেশ কিছুদিন ধরে আপনি এখানকার মানুষ, আপনার বাড়ি থেকে 50 মিটার দূরতে একটি অফিস, এই অফিসটা কি লিগাল অফিস? সম্পূर्ण इलीगल एमपी का इलीगल ऑफिस है আপনার এখানটায় অভিষেক ব্যানার্জি, আপনার পূজালি পুরসভা থেকে ও ডায়মন্ড মডেল শুরু হয় অত্যাচার। তারপরের মাসে এখানটায় একটা বেকারি ছিল, রুটির বেকারি, এই বেকারিটাকে পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়ার পরে আপনার রাতারাতি বিল্ডিংটা তৈরি করে। এই বিল্ডিংটা একমাত্র তৈরি কারণ আপনি দেখতে পাচ্ছেন রাস্তা কতটা কনজেস্টেড। কারণ আমি ছিলাম জেলা সভাপতি, এইখানটা 50 মিটার দূরে হচ্ছে আমার বাড়ি। আমাকে সাপ্রেস করার জন্য ওইখানে শৌকত মোল্লা ক্রিমিনালদের এনে রাখতো, যাতে আমাকে দামানো যায়। কিন্তু আমি ডেসপাইট ছিলাম, এই এলাকায় পপুলারিটি আমার খুব ভালো বলে এখানে কিছু করতে পারিনি। ডায়মন্ডে আমাকে অ্যাটাকটা করে, তো এখানটা তড়িঘড়ি করে এটা বিল্ডিংয়ের সবাই কোনো পারমিশন নেয়নি। আমরা ডিএমকে জানিয়েছিলাম যে বিল্ডিংটা অবৈধ, এটাকে ভেঙে ফেলা উচিত। কিন্তু তখন তো ডায়মন্ডের প্রশাসন তো সবই ওর কন্ট্রোলে, যার ফলে কিছু হয়নি। এখন সরকার চেঞ্জ হয়েছে, আমরা মাননীয় শুভেন্দু তাকে জানিয়েছিলাম। উনি বলেছিলেন যদি অবৈধ হয় তাহলে ডিএমকে বলবেন যে বলা হবে এটাকে ভেঙে ফেলার জন্য, এবং ডিএম এদের কাছ থেকে নথিপত্র যায়। বারবার অভিষেককে নোটিশ করা সত্ত্বেও অভিষেক ব্যানার্জি হাজির হয়নি, এবং ন্যাচারালি এটা ইলিগাল বিল্ডিং বলে আজকে ডিএম এর পক্ষ থেকে এটা ভেঙে দেওয়া অর্ডার হয়েছে। এটা কি বিলাসবহুল পার্টি অফিস বলা যায় এক কথায়? হ্যাঁ, সবই তো ছিল, এর মধ্যে সব কিছুই ছিল। এবং এখানে তো এন্ট্রি তো সকলেই ছিল না, এবং ও ভোটের দিনে এখানে সকালবেলা করে এসে এখানে দিয়ে অপারেট করতো, এবং যখন ও আসতো এখানে রাস্তাঘাটে 4-5 ঘন্টা লোকে যাতায়াত করতে পারতো না, এবং লোকেরা এখানে ওকে ঘেন্না করতো। আপনি বলবেন তার প্রমাণ কি? যে লোকটা 7 লক্ষ ভোটে যেতে তাকে ঘেন্না করতে প্রমাণ কি? আপনাকে উদাহরণ দিচ্ছি, এই পুরো এরিয়াটা হচ্ছে আমার এরিয়া। এই এরিয়াতেও ছাপ্পা মারতে পারিনি, কিন্তু কাউন্টিং এজেন্টদের মারধর করে বার করে দেওয়ার পর 150 থেকে 200 প্রত্যেকটা বুথে ভোট জিতিয়েছিল। এখানে আছে 700-র মতো ভোটার, এখানে 200 ভোট গুলিয়েছে। তা সত্ত্বেও এই বুথটা 119 ভোটে আমি জিতেছিলাম। অর্থাৎ এমপি অফিস যে বুথটা, এত ছোট বুথ, সেই বুথের লোকে 119 ভোটে হারিয়েছি 7 লাখ ভোটে জেতার মাঝখানে। তাহলে বুঝতে পারছেন ভাতে একটা চাল টিপলে যেমন বোঝায়, ওকে সেরকম ঘেন্না করে। অর্থাৎ তুমি শুনে নিলে অভিজিৎ দাস ববি, তার বক্তব্য তুমি শুনলে যে অভিষেক ব্যানার্জি তখন এখানে ভোট হতো সেই সময় কিন্তু এই অফিস থেকেই কন্ট্রোল করতো। অর্থাৎ একটা বিলাসবহুল অফিস, যে অফিসটা আগে পাউরুটি কারখানা ছিল, এবং 10 থেকে 15 বছর আগে এই কারখানাটিতে আগুন লেগে যায়, এবং আগুন লাগবার পরে সেই পার্টি অফিস কিন্তু বলপূর্বক দখল করে নেয় অভিষেক ব্যানার্জি এবং তার কোম্পানি। তারপরেই এখানে তৈরি হয় পার্টি অফিস, একটি বিলাসবহুল পার্টি অফিস, যে অফিসটা পুরোপুরিভাবে বেআইনি, এবং সেই অভিযোগের পরেই সৌভিক, আমি ফিরবো আবারও তোমার কাছে, তুমি একটু সঙ্গে থাকো, নজর রাখো তুমি।
আর এই যে পার্টি অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সেকেন্ড ইন কমান্ডের পার্টি অফিস, যেটা ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এই পার্টি অফিসে বেশ কিছু দুর্নীতির ব্লুপ্রিন্ট গড়া হতো। ক্ষমতা আর বাহুবলে ভর করে জেলায় বেআইনি বিভিন্ন কাজকর্মের স্ক্রিপ্ট রচিত হতো, চিত্রনাট্য তৈরি হতো আমতলার এই পার্টি অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিস বললে বোধহয় ঠিক বলা হয়। অভিষেক সাতগাছিয়ার বিজেপি বিধায়কের এই পার্টি অফিসের এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাতগাছিয়ার বিজেপি বিধায়ক তিনি এই অভিযোগটা করেন যে এই পার্টি অফিসে সেই পার্টি অফিস যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি তারা নানাবিধ দুর্নীতির ব্লুপ্রিন্ট তৈরি করতেন। সাতগাছিয়ার বিজেপি বিধায়ক তেমনটাই অভিযোগ করছেন। বিরোধীরা এ দাবিও করেছেন যে শওকত, জাহাঙ্গীর এদেরকে নিয়েও ভোট লুটের যাবতীয় কৌশল এই পার্টি অফিসে তৈরি হতো। দক্ষিণ 24 পরগনাকে বিরোধী শূন্য করার ছক, একের পর এক পঞ্চায়েত দখল করার ছক, সবকিছুর ব্লুপ্রিন্ট, সবকিছুরই স্ক্রিপ্ট এই পার্টি অফিসে তৈরি হতো, যেই পার্টি অফিসকে আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে এই 5 তলা ঝাঁ চকচকে অফিস অনিয়মের নিউক্লিয়াস হয়ে উঠেছিল। নোটিশও এসেছিল আদালতের তরফ থেকে, কিন্তু গা না করায় এবার বুলডোজার অ্যাকশন সরকারের। শুনেছি, আমি দেখিনি, শুনেছি এটা একটা ওরা সমস্ত পার্টির এখান থেকে কিছু কিছু লোকের মানে ক্রিমিনালদের উৎপাত হতে এখানে, সেইটা নিয়ে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে পড়তো। এটা হচ্ছে দুর্গ ছিল, মানে ঘুঘুর ভাষা, তা সেইটা অবৈধ জায়গার মতো ঘুঘুর ভাষাই হয়, সেই জন্য এটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেই মতো কাজ হচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা তো অনেক দিন ধরে ছিল, মানে ওদের আমলে, সেই সময় ব্যবস্থা ওটা ওদের আমলেই, গত 15 বছর আগে করেছিলেন ওরা। সেটা কবে করেছিল আমরা অত জানি না, সেটা প্রশাসন জানে। এটা কি নিজের জোর খাটিয়ে একটা এমনকি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই, একটা তো লোকের পারমিশন থাকে, কিছুই নেই যেটা শুনলাম। অভিষেক ব্যানার্জির এই পিল্লায় পার্টি অফিস, ক্ষমতার দম্ভে ছাড়পত্র না নিয়ে, মানে ছাড়পত্র নেই পার্টি অফিসে, সেখানেই পার্টি অফিস তৈরি করেছিলেন অভিষেক ব্যানার্জি। যে অফিসে বৈভবের ছড়াছড়ি, অফিসে গুচ্ছ গুচ্ছ এসি, থরে থরে সোফা, দুর্নীতির টাকাতেই কি এই অফিস তৈরি করেছিলেন অভিষেক ব্যানার্জি? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যে গরু পাচার কাণ্ডের কিছু এখানে তথ্য আমরা পুলিশের হাতেই তুলে দেবো। আপনারা কি বিজেপি কর্মী? আমরা পুলিশের হাতে তুলে দেবো, সাধারণ কর্মী। দেখুন, এই ছবি দেখতে দেখতে একটা প্রশ্ন মাথায় আসছে, আপনাদেরও নিশ্চয়ই আসছে, যে আমতলায় যার পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে তিনি এই মুহূর্তে কোথায়? মানে কালীঘাটের যে বাড়িতে তিনি বেশিরভাগ সময় থাকেন বলে জানা যায়, সেই বাড়িতে তিনি কি এখন আছেন? যদি থাকেন তাহলে সাড়া দিচ্ছেন না কেন? কারণ আমার সহকর্মী সুমন কিছুক্ষণ আগে সেই বাড়ির সামনে গিয়ে সেই বাড়ির যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তারা কেউ কিছু জানেন না, মানে তাদের কাছে এইটুকু ইনফরমেশনও নেই যে ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিনা, বা থাকলেও তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চান কিনা। আমি আরও একবার যাই সুমনের কাছে। সুমন, এই মুহূর্তে তুমি রয়েছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে, যার আমতলার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার অ্যাকশন সেখানে চলছে। কিছুক্ষণ আগে তুমি যার পর নাই চেষ্টা করেছো যদি কিছু জানা যায় তিনি আছেন কিনা, কিছু বলতে চান কিনা। নিরাপত্তারক্ষীরা, স্পিকটি নট, আশপাশে যারা যারা রয়েছেন তারাও বলছেন জানি না। কিছু জানা গেল, কোনো ইঙ্গিত পাওয়া গেল তিনি আছেন কিনা, কিছু বলবেন কিনা? সুমন, অভিষেক বাড়িতেই আছেন, নিশ্চিত করছি অভিষেক বাড়িতেই আছেন। তার কারণ অভিষেকের যে গাড়ি সেটা কিন্তু এই বাড়ির অভ্যন্তরে রয়েছে। একটু রজতকে বলবো যদি দেখানো সম্ভব হয়। এই দেখালেই যে অসুবিধাটা হচ্ছে, যে জায়গা থেকে আমরা দেখাচ্ছি সেই জায়গাটা কি ব্লক করে দেওয়া হচ্ছে, ফলে দ্রুত দেখে নাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতেই রয়েছেন। তবে বারবার রিকোয়েস্ট করার পরেও কেউ সাড়া দিচ্ছেন, এবং এই জায়গা থেকে আমি তখন চেষ্টা করছিলাম, কারণ কয়েকজনকে অ্যাক্সেস করা যাচ্ছিল, এখন আর কাউকে অ্যাক্সেসও করা যাচ্ছে না। আমি জোর গলায় যদি একবার হাঁক পারি তাহলেও সেই আওয়াজ গিয়ে পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবু একবার চেষ্টা করি। দাদা, অভিষেক বাবু আছেন? কেউ রিয়াকশন দিচ্ছে না। সিসিটিভিগুলো দিয়ে মনিটরিং হয়, একটু সিসিটিভির দিকে তাকিয়ে চেষ্টা করি ওনার কাছে বার্তা পৌঁছানোর। অভিষেক দা, বলছি এগুলো বোধহয় সাউন্ড ক্যাচারও আছে। বলছি মহেশতলার পার্টি অফিস ভাঙা নিয়ে একটু প্রতিক্রিয়া জানতাম, যদি কোনোভাবে শুনতে টুনতে পান, কারণ কাউকে বলার মতন আর পাচ্ছি না। এইটা দিয়ে একটু দেখা যাচ্ছিল, এটাকেও তারা বন্ধ করে দিয়েছেন। জোরপূর্বক তো খুলে দিতে আর পারি না, গেটটাও খুলে ঢুকতে পারি না, অনধিকার প্রবেশ হবে। স্বাভাবিকভাবে ভদ্রতা অনুরোধের মাধ্যমে চেষ্টা করছিলাম, অভিষেক বাবু উত্তর দিচ্ছেন না। অভিষেক বাবুর কোনো নিরাপত্তা রক্ষীও আর নেই। ছবি আমরা দেখলাম সুমন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন,
তারা কি বলছেন, বা আরও একবার যদি ওখানে যারা যারা উল্টো দিকে দোকান পাট ইত্যাদি রয়েছে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তারা কি বলছেন? একটা জিনিস আগে বলি শুভজিৎ, এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢোকার রাস্তা। বাইরে এরকম একটা বড় গেট রয়েছে, সেই গেটটা ঠেলে যেতে পারবো না, অনেকটা ঘুরে যেতে হবে। অনেকটা ঘুরে যাই এবং চেষ্টা করি যে উল্টো দিকের দোকানে কোনোভাবে কথা বলা যায় কি না। দেখো, এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির, মানে মোটামুটি উল্টো দিকে যেতে গেলে এই রাস্তাটা ঘুরে যেতে হচ্ছে। এবার ঘুরে চলে এলাম উল্টো দিকে যাই, গিয়ে একটু চেষ্টা করি জানার যে অভিষেক বাবু তিনি বাড়িতে নিশ্চয়ই রয়েছেন, তার কারণ একটু আগে তারা তাই বললেন। আমি আরও একবার একটু জানার চেষ্টা করি এখানে যারা নিত্যদিন দোকান দেন তারা টাইমিংগুলো সম্পর্কে বোঝেন, জানেন। দিদা, অভিষেককে বেরোতে দেখেছেন? আমরা জানি না ভাই, আমরা সারাদিন না, আপনার দোকান করছিলেন যখন বেরোতে দেখেছেন? করছি, কিন্তু কখন বেরাবে কখন বেরাবে না, যখন দোকান করছিলেন খুলেছেন আজকে, অভিষেক তারপরে বেরিয়েছে? না 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 না, তারপরে আর অভিষেক বেরোয়নি, অন্তত তারা তাই কথা বলছেন। আর এই ভাইয়ের সাথে তো একটু আগে কথা হলো, ভাইও বললেন যে অভিষেককে তিনি বেরোতে দেখেননি, অর্থাৎ অভিষেক ভেতরেই রয়েছেন। যতটা অনুরোধ করে জানা যায় ততটা জানতে পারলাম, অভিষেক ভেতরেই রয়েছেন। তবে আপাতত প্রতিক্রিয়া দেবেন বলে মনে হচ্ছে না। তুমি দেখো, আমি কিন্তু সিসিটিভির মাধ্যমে, মানে অভিষেক যদি মনিটরিং করেন সেক্ষেত্রে সেভাবেও তার কাছে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করলাম। দেখা যাক অভিষেক কিছু বলেন কিনা। একেবারেই। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ। তুমি সাধ্য মতন চেষ্টা করেছো যে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে আমার সহকর্মী হাত নেড়ে নেড়ে বলার চেষ্টা করলেন যদি বার্তাটা যায় নিশ্চয়ই তিনি হয়তো তার সময় মতো প্রতিক্রিয়া দেবেন। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমতলা যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর অন্যদিকে ফলতায় পুনর্নির্বাচনের আগে অভিষেকের সাম্রাজ্য নিয়ে শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছিলেন। আপনারা সেই কি বলেছিলেন সেদিন সেটাও শোনাবো এবার। তবে পাশাপাশি সেই ছবিটাও আরও একবার দেখাবো যে আমতলায় অভিষেকের পার্টি অফিস যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কালীঘাটের বাড়িতে তিনি রয়েছেন। এখনো পর্যন্ত ইনফরমেশন, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাবো। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পেল্লায় বিলাসবহুল পার্টি অফিস আমতলাতে যেখানে গড়ে উঠেছে, সেটা কি কেন বেআইনি বলা হচ্ছে? কারণ স্থানীয়রা যারা তারা অভিযোগ করছে যে এখানে আগে একটা বেকারি কারখানা ছিল, সেই বেকারি কারখানা নাকি দখল করেই অফিস তৈরি করেছিলেন অভিষেক। এলাকাবাসীর অভিযোগ যে বেকারি কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল জোর করে। একবার শোনাই আপনাদের ঠিক কি অভিযোগ। ছিল একটা রুটি কারখানা, আমি দেখেছি রুটি কারখানাটা রাতারাতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জোর করে এই অফিসটা দখল করে তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে দখল করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, তখন উনি ডাইরেক্টর ছিলেন, তখন এইটাকে তিনি তৈরি করেছিলেন। করে এখানকার মানুষের জীবন যন্ত্রণা আজকে যেভাবে এই অফিসের জন্য ভোগ করতে হয়েছে, আজকে তারা খুশি, তারা আনন্দিত। এখানে ছিল সুধা বেকারি, ফেমাস বেকারি, মানে আমাদের সাউথ 24 পরগনার এক নাম্বার 1 বেকারি ছিল এটা। এই বেকারিকে কায়দা করে ফায়ার আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় যাতে এবার যার আগুন লেগেছে সে তো ভয়ে অন্যরকম অবস্থা হয়ে যাবে, তার নামে মিথ্যা কেস দিয়ে সে যাতে জমিটাকে সস্তায় দিয়ে দিতে বাধ্য হয়। এই কারবার এই ধরনের ব্যাপার হয়, বেআইনি ভাবে হয়েছে, সবাই জানে। লোকাল ছিল এখানে আগে রুটি কোম্পানি ছিল একটা, সেই রুটি কোম্পানিকে জোর করে দখল করে নিয়ে তুলে দিয়ে উড়িয়ে দিয়ে এইটাকে এই পার্টি অফিস হয়েছে। এই পার্টি অফিসের ভেতরে ঢুকলে
পাওয়া যাবে আরও কিছু তথ্য, যেটা কিছু যেটা আছে। ভেতরে আপনারা যদি ঢুকতে পারেন আরও তথ্য পেয়ে যাবেন। রাতারাতি পুড়িয়ে দিয়ে এইসব দখল করেছে। এটা সুধা বেকারি ছিল, রুটি বেকারি ছিল এটা। এটা রাতারাতি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সৌভিক, এ তো মারাত্মক অভিযোগ যে একটা বেকারি কারখানা, সেই বেকারি কারখানাতে রাতরাত সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে যারা সেখানকার স্থানীয় বাসিন্দা, তারপর সেখানে এই বিলাসবহুল অফিস তৈরি হচ্ছে। একদমই তাই। দেখো, ভয়ঙ্কর অভিযোগ। এবং যে সময় এই বেকারি কারখানা ছিল, কিভাবে এই বেকারি কারখানা নষ্ট হলো এবং সেই জমি হস্তান্তর হলো কিভাবে, স্থানীয় বিজেপি নেতৃত্ব এখানে যারা রয়েছে, সুফল ঘাটে এই মুহূর্তে উপস্থিত রয়েছে, আমি তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে বেকারি কারখানাটা, এটা কতদিন ধরে, এটা কি একদম চালু কারখানা ছিল, নাম করা একটা কোম্পানি? একদম চালু কারখানা। আমরা ছোটবেলায় মানে জন্মের পর থেকে এই রুটি বেকারিতে গেছি, এখান থেকে রুটি কিনেও আমরা খেয়েছি। এবং তার নাম ছিল মতিউর রহমান শেখ। রাতারাতি কোন প্ল্যান করে এটাকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জবরদস্তি একটা এগ্রিমেন্ট করা হলো, পুরো টাকাও তাকে দেওয়া হয়নি, সেটাও যেমন বেআইনিভাবে নিয়েছিলেন। তারপরে এটা তৈরি করে এখানকার মানুষের যে ডায়মন্ড হারবার মানুষের যে অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে, ভোটে দাঁড়ানোর অধিকার থেকে শুরু করে, জালিয়াতি করা থেকে শুরু করে, সরকারি যে সমস্ত টাকা পরিকল্পনার এখানে মারার জন্য পুরো ডিজিটাল যোদ্ধা রেখে কোন কোন মানুষ কি কি কাজ করছে। কেউ যদি একটা লাইক দেয়, যে একটা মানে ফোনেতে তার একটা কোনো ভালো কিছু কন্টেন্ট দিয়েছে, তাকে লাইক দেবে, খুঁজে খুঁজে বার করে তাকে মারা হতো, খুঁজে খুঁজে বার করে তাকে কেস দেওয়া হতো, অ্যারেস্ট করানো হতো যদি কোনো এখানে দেয়। তো এই অফিসটা ছিল একেবারে নরক যন্ত্রণা। মানে এটা তাহলে তো বলা যেতে পারে যে এটা একেবারে কন্ট্রোল রুম বলা যায়, অভিষেক ব্যানার্জির কন্ট্রোল রুম। পুরো কন্ট্রোল রুম সারা পশ্চিমবঙ্গে করতো, তারপরে তো এখান থেকে উঠে গিয়ে ক্যামাক স্ট্রিটে করেছে। এটাই মেন কন্ট্রোল ছিল, সারা ওয়েস্ট বেঙ্গলকে কন্ট্রোল করতো। পিসির পরে ভাইপো, সেকেন্ড ইন কমান্ড, এটাই করতো। এবং এইখানে আসার পর যখন আসতো, আর মানে 5,000 পুলিশ নিয়ে এখানে আসতো, মানুষের কণ্ঠরোধ করে দিত। প্রায় 3-4 কিলোমিটার ব্যাসার্ধে পুলিশ থাকতো এবং এখানে বন্ধ করে কৃষি বাজার পর্যন্ত মানুষকে হেঁটে যেতে হতো। সে রোজ সব বন্ধ করে দেওয়া হতো, নাকা চেকিং হতো এবং পুরোপুরি একদম অবরুদ্ধ হয়ে যেত। মানুষ তিতিবিরক্ত হতো, বাচ্চা বড়, স্কুলের ছেলে মেয়ে, প্রেগনেন্সি পেশেন্ট, কাউকে ছাড়া হতো না এবং পুরোপুরি তাদেরকে এইভাবে কষ্ট করে যেতে হতো। সে যে কোনো উৎসব হোক, মুসলিমদের উৎসব, যে কোনো ছাড় ছিল না, এই রকমভাবে করতো। এবং 18 যে পঞ্চায়েত যে ভোট হতে দেয়নি, সেটাকেও কন্ট্রোল করেছে। মানুষকে বলছে আমরা 200% কাজ করেছি, 100% কাজ করি, মানুষকে ভোট দিতে হবে না বলে জোর করে মেরে ধরে আজকে এগুলো করেছে। আমরা যখন জোর করে নমিনেশন করতে যাচ্ছি, সেখানে যখন থানার পাশে আমাকে ওদের সেই টিম এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইলিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না। বেআইনিভাবে অবস্থান করছে এবং সেখানে বিজ্ঞাপন রয়েছে, সেই অবৈধ হোর্ডিংগুলো হাটানোর কোনো ব্যবস্থা আপনারা নেবেন? এবং এই হোর্ডিংগুলো বিগত বেশ কিছু বছর ধরে পূর্বতন সরকারের অবৈধভাবে বিজ্ঞাপন চালিয়েছে এবং তার থেকে সরকারের কোনো রেভিনিউ আসেনি, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা? আমরা এই বিষয়ে অলরেডি দেখছি, অলরেডি কেএমসি, বিএমসি, এইচএমসিকে বলে দেওয়া হয়েছে। আমরা ডিজিটাল হোর্ডিং করার একটা ব্যবস্থা করছি। অলরেডি আমরা একটি কোম্পানিকে দিয়েছি টেন্ডার করে, থিয়েটার রোড, পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিট, এরকম আরও বিভিন্ন রাস্তা আমরা করব। আমার তো ইচ্ছে যে প্রত্যেকটাই ডিজিটাল হোর্ডিং হোক, কিন্তু সেটাতে নাকি চোখের অসুবিধা হবে যারা ড্রাইভ করবে, আলোর যে হয় ওটাতে, ওটা চোখের অসুবিধা হয়, তাই জন্য সব কটা করা যাবে না। তাছাড়া খুব হেভিও হয় ওই যেগুলো মনিটরগুলো হয়, তো বাড়ির উপরেও এটা দেখা যায়। আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি। আমতলা অভিষেকের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তার কারণ বেআইনি নির্মাণ ছিল। আরও বেশ কয়েকটি দিকে, বেশ কয়েকটি বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ কিন্তু ক্রমাগত বাড়ছে বিভিন্ন দিকে। সেবাশ্রয় তদন্তে তৎপর এবার ডায়মন্ড হারবার পুলিশ। সেবাশ্রয় শিবিরে নার্সিংহোমের এক্স-রে এবং ইউএসজি মেশিন ব্যবহারের অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তদন্তে নেমেছে পুলিশ। এসডিপিওর নেতৃত্বে ডায়মন্ড হারবার এবং বজবজের একাধিক নার্সিংহোমে অভিযান চালানো হচ্ছে। সেবাশ্রয়ে ব্যবহৃত এক্স-রে ও ইউএসজি মেশিন বাজেয়াপ্ত। নার্সিংহোম কর্তৃপক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।
মানে কোন পারপাসে স্যার? স্যার কি সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে? কিছু হ্যাঁ বলছি কি পুলিশ এলো আপনাদের এখান থেকে, তো সব জিনিসপত্র নিয়ে গেল, কি নিয়ে গেল? পুলিশ থাকাকালীন তো ছিলেন আপনি, জানতে পারলেন কি নিয়ে গেছে কিছু? কেন এসেছিল একটু বলুন দাদা, কি বিষয়ে তো বলতে পারবেন? এখনও আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসিআর-পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে, এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যেই সেবাশ্রয়ার এই যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে, কিন্তু আমরা বুঝবো কী করে যে তদন্তকারী অফিসাররা আজকে জিমস হসপিটালে গিয়ে সেখানে ইউএসজি মেশিন এক্সট্রামেশন সিল করে দিয়েছে, এবং ইতিমধ্যে রবীন্দ্রনাথ থানায় খোকন বেহরা যে অভিযুক্ত আরেকজনের নাম রয়েছে তাকে নিয়ে জেরা করা হচ্ছে, এবং প্রাক্তন দুই কাউন্সিলরকে নিয়েও জেরা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট, সেখানে 164 কোটির গেরো। হিসেব মেলাতে রীতিমতো গালঘাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কি বিষয় আমরা জানবো। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, 100-200 টাকা নয়, 164 কোটি টাকা কি হয়েছে? তদন্তকারীরা তারা কি বলছেন? কোথায় তারা হিসেব মেলাতে পাচ্ছেন না? তারপরে তদন্তের গতি প্রকৃতি কোন দিকেই বা যাচ্ছে তাহলে? দেখো, এই যে 164 কোটি টাকা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যে মূল অ্যাকাউন্ট, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতে থাকা এই যে অ্যাকাউন্ট, সেখানে থাকা এই যে 164 কোটি টাকার যে লেনদেন বা যে টাকা, সেই টাকার হিসাব মেলানো যাচ্ছে না, বা সেখানে বিস্তর গড়মিল রয়েছে। আর সেই কারণেই এই যে অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেস দলের যে মূল অ্যাকাউন্ট হরিশ মুখার্জি রোডের এই ব্যাংকের অ্যাকাউন্টে, সেই ব্যাংকের যাবতীয় যা লেনদেন, এই তৃণমূল কংগ্রেস দলের যাবতীয় যা লেনদেন, কোথা থেকে টাকা এসছে, কখন কোথায় খরচ করা হয়েছে, কি কি লেনদেন হয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে চেয়ে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ওই নির্দিষ্ট ব্যাংকের শাখায় বা ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত শুরু করার পরেই যেটা আমরা জানতে পেরেছিলাম যে তৃণমূল কংগ্রেস দলের মোট 12টি অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 7টি অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। সেই 7টি অ্যাকাউন্টের মধ্যে ইতিপূর্বেই কিন্তু 3টে অ্যাকাউন্ট ইডির তরফ থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। আর বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে, বা এই যে 7টি সক্রিয় অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু মূল অ্যাকাউন্ট হিসাবে এই যেখানে 164 কোটি টাকার হিসাবের বিস্তর গড়মিল রয়েছে, যার তথ্য তারা জানতে চাইছেন, সেই অ্যাকাউন্ট নিয়েই কিন্তু এবার বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি তোমার নিশ্চয়ই মনে আছে দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালিয়েছিল। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস দলের যারা একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন, তারা নির্বাচনী প্রচার হোক বা বিভিন্ন সময় তারা যে বিমানে যাতায়াত করেছেন, সেই বিমানের খরচ বাবদ যে টাকা মেটানো হয়েছিল, সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে হানা চালায়। ধন্যবাদ সুপ্রিয়। টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি, এবং এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খবর। তার কারণ 3 দিনের যে বঙ্গ সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, সেই বঙ্গ সফরে কিন্তু উত্তরবঙ্গের সীমান্তে যে নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তার বিষয়ে, সেই নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করতে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রথমে বিএসএফ এর প্রহরী সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিজি এনআইএ রাকেশ আগরওয়াল থাকছেন, ডিজি বিএসএফ প্রবীণ কুমার থাকছেন, ডিজি রাজ্য পুলিশ সিদ্ধিনাথ গুপ্তা থাকছেন, আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন থাকছেন, আইজি জয়েন্ট ডিরেক্টর থাকছেন। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিতের কাছ থেকে কয়েকটা বিষয় জানবো। প্রসেনজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠক, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, এবং সীমান্ত নিরাপত্তা। উত্তরকন্যায় আজকে জোড়া উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। মূলত কোন কোন বিষয়গুলো, কোন কোন ক্ষেত্রে আলোচনায় উঠে আসতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আর কি কি কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আজ? দেখো, সার্বিকভাবে অমিত শাহের যে যাবতীয় কর্মসূচি, তার প্রত্যেকটাই কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তিনি
সকালে বেরিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন, সেখানে বিএসএফ এর কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। যে সমস্ত এলাকায় জমিজট কাটিয়ে জমি পাওয়া গিয়েছে দ্রুত সেই এলাকায় ফেন্সিংয়ের কাজ সমাপ্ত করার নির্দেশও দিয়েছেন। সীমান্তের ওপারে যে চীনের রক্তচক্ষু, বাংলাদেশের সীমানার ভিতরে কোথাও লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করছে চীন, কোথাও তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির নামে সেখানেও চীনের তরফে নানা পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং যেখানে চীনা নানা গতিবিধি দেখা যাচ্ছে। সীমান্তের ওপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের প্রার্থীদের বিপুল জয় এবং ভারত বিরোধী মৌলবাদী শক্তির বারবারন্ত। এই সমস্ত জায়গা থেকে সরেজমিনে পরিস্থিতি দেখা এবং বুঝে নেওয়ার কাজটা করতে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। সেই যে প্রথম যে পর্যায়, সেই পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে তিনি সমাপ্ত করেছেন। বিএসএফ কর্তাদের যাবতীয় নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে উত্তরের চিকেন নেক সংক্রান্ত বিষয়। এবার তিনি এসে পৌঁছেছেন উত্তরকন্যায়, সেখানে জোড়া বৈঠক। প্রথম বৈঠক, রাজ্যে পালাবদলের পর যে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে সেই সরকার বিএনএস অ্যাক্ট চালু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যের সার্বিক কী পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রশ্নে রাজ্য ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, সেই প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। যে এই বৈঠকের পদস্থ পুলিশ কর্তারা, পদস্থ প্রশাসনের কর্তারা আছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী তিনি সঙ্গে আছেন, উত্তরের মন্ত্রীরা আছেন, বিধায়করা আছেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা তারাও আছেন। আমি দেখাবো এই অমিত শাহের কনভয় বিভিন্ন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা উত্তরকন্যার ঠিক সামনেটা, যেই এলাকা দিয়ে অমিত শাহ প্রবেশ করেছেন ভিতরে এবং পাশেই উত্তরকন্যা। সেই উত্তরকন্যায় কিন্তু প্রথম বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যে আইন সংক্রান্ত বিষয় বা রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়, এই বৈঠকের পর আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই সেই আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে। অতীতে তৃণমূল জমানায় বারবার অভিযোগ ওঠে ভুয়ো নথি দেখিয়ে জন্মের সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট। আমরা মালবাজারের ঘটনা জানি, আফগান নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া মিলেছিল মালবাজার থেকে, সিবিআই তাদেরকে দিল্লিতে ধরে। এরকম নানা ঘটনা ঘটেছে। খড়িবাড়িতে প্রচুর ভারতীয় নথি ব্যবহার করে নানা ফেক আইডি তৈরি হয়ে যায়, যাতে কিনা যে কোনো বাংলাদেশি নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিক যারা আমাদের দেশের নাগরিক বলে ক্লেম করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জন্ম মৃত্যু সংক্রান্ত যে দপ্তর এবং যে রেজিস্টার তৈরি করা হয়, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। যেই বৈঠকেও থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, চিকেন নেকের নিরাপত্তা এবং শুধু এই অঞ্চল নয়, উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাও কিন্তু এই অঞ্চলের উপর অনেকটা নির্ভরশীল। কারণ একেবারে তাই, যে কারণে দেশের সার্বিক অভ্যন্তরীণ নিরাপত্তায় এই উত্তরবঙ্গের এই পোর্শনটুকু কতটা গুরুত্বপূর্ণ, চিকেন স্নেকের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, সেই যাবতীয় বিষয়গুলো আজকে তাদের স্ক্যানারে থাকবে এই গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে। নেপালের নতুন করে অসন্তোষ, বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার। শিলিগুড়ির এই যে চিকেন স্নেক নিয়ে আমরা কথা বলছি, সেই চিকেন স্নেকেই নজর কেন্দ্রে। তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির জেরে সীমান্তের খুব কাছে গতিবিধি বাড়ছে চীনের, আর অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করছে চীন। এছাড়া মংলা পোর্টে চীনের সাহায্যে পরিকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ। গোদের উপর বিস্ফোরণ মতো সীমান্ত এলাকার কাছে জামাতের জয় উদ্বেগ বাড়িয়েছে ভারতের। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের সীমান্ত সুরক্ষায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি একবার শুভাশিস বাবুর কাছে চলে যাব। শুভাশিস বাবু, আমরা পুরো ডিটেলসটা তুলে ধরলাম টিভি9 বাংলার দর্শকদের জন্য। কেন চিকেন স্নেক এই মুহূর্তে এতটা গুরুত্বপূর্ণ? বরাবর চিকেন স্নেক একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এবং এই বাংলাদেশ চীন এদেরও বরাবর নজর রয়েছে এই চিকেন স্নেকের দিকে। এর আগে আমরা প্রচুর জঙ্গি গতিবিধিও দেখেছি এই চিকেন স্নেককে টার্গেট করে হতে। অফকোর্স চিকেন স্নেক ভারতবর্ষের একটি সফট পজিশন, এটা বলা যেতেই পারে, বিকজ জিওগ্রাফিক্যালি যেমন এটা ইম্পর্টেন্ট, সেরকমই জিওপলিটিক্যালি এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে আমাদের সবাইকে, যে সিকিউরিটি শুধু অ্যাজ এ পার্সপেক্টিভ বা সিকিউরিটি অ্যাজ এ পারসেপশন আমাদের ভাবলে চলবে না। ফিজিক্যাল সিকিউরিটির একটা অ্যালগোরিদম তৈরি করা খুব প্রয়োজনীয়। যে কারণে আজকে দেখবেন অমিত শাহজির যে মিটিংটার কথা আপনারা একটু আগে উল্লেখ করলেন, সেই মিটিং এ এমন প্রচুর এজেন্সি আছে, প্রচুর ক্রস এজেন্সিজ আছে, প্রচুর রকমের অর্গানাইজেশন আছে যাদের একটা হোলসাম প্রেজেন্স কল করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে বিহেভিয়ারাল অসমোসিস, অর্থাৎ একটু আগে যেটা আপনারা আলোচনা করছিলেন, যে বিভিন্ন লোককে ভারতবর্ষ থেকে যাদেরকে বিনা নথি নেই বলে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদের অ্যাবজর্পশন থিওরি কি হবে বর্ডার লাইনে,
সেই অ্যাবজর্পশনটা বর্ডার লাইন এবং বর্ডার লাইন এরিয়াগুলোতে কি প্রেশার ফেলবে, এই যে চিকেন স্নেককে যে পলিটিক্যাল একটা অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে এডেড ভাবে, সেই জায়গাগুলো কি করে নিউট্রিলাইজ করা হবে, কি করে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস গুলো তৈরি করা হবে বিভিন্ন ফোর্স এবং সিভিলিয়ানসদের মধ্যে, যাতে করে একটা গুড জেস্টার সবার মধ্যে যায় এবং সবাই একটা পজিটিভ বার্তা পায় যে চিকেন স্নেক বলুন বা চিকেন স্নেক সংক্রান্তিত এনি সেভেন সিস্টার প্রবলেমস বলুন, সেগুলো যেন গোটা ভারতবর্ষের প্রবলেমের থেকে আলাদা চোখে যেমন দেখা হবে, সেরকম এটাও দেখা হবে যে সেখানে যে স্পেশাল প্রোটেকশনস গুলো আছে সেই স্পেশাল প্রোটেকশনস গুলো সেখানকার মানুষরা যেন প্রপারলি পায়। কারণ তবেই কিন্তু এই ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স গুলো দিনের পর দিন বাড়তে থাকে। সেটাকে কাউন্টার করার জন্য আমাদের ইন্টারনাল প্রিপারেশনসটা খুব ইম্পর্টেন্ট, এবং সে কারণেই এই শুধু ফিজিক্যাল বর্ডার লাইনিং ছাড়াও আমরা একটা অ্যালগোরিদম তৈরি করতে চাইছি যেটা লং টার্ম সাস্টেন করবে এবং এই ধরনের প্রবলেমকে কাউন্টার করতে পারে। সুভাষিস বাবু, ঠিক এই জায়গাটা যেখানে আপনি বলছেন যে একটা লং টার্ম অ্যালগোরিদম তৈরি করতে চাইছি যেটা লং টার্মের জন্য সাস্টেন করতে সুবিধা হবে, একদিকে সীমান্ত এলাকার কাছে জামাতে জয় আমরা জানি, যেটা বেশ কিছুটা হলেও অ্যালার্মিং, কিন্তু তার পাশাপাশি এই যে মংলা পোর্টের চীনের সাহায্যে পরিকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ, এমনকি এর আগে বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করছে চীন, এই বিষয়টা কি আলাদা করে বাড়তি নজর দিয়ে দেখা হবে বা তার জন্য নতুন কি কোনো সেটআপের ভাবনা চিন্তাও থাকছে সুভাষিস বাবু? দেখুন, এটা অবশ্যই একটা চিন্তার বিষয় থেকে এন্টায়ার জামাত জিতেছে, সেটা ভারতের কাছে চিন্তার বিষয়। কিন্তু লালমনিরহাটে যে বিমানবন্দরের ব্যাপারটা, সেটা যেমন ভারতের কাছে একটা থ্রেট, সেরকম এটাও একটা জিনিস আমাদের ভেবে দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু ইদানিং কালে একটা কন্ট্রাস্টিং ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড চলছে বিটুইন চায়না আর আমেরিকা। সুতরাং এটা কিন্তু ডিপ স্টেট বা তারাও যারা ওখানে পেনিট্রেট করে ইনভেস্ট করে বসে আছে, তাদের কাছে একটু ইনভেস্টমেন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট লড়াই। সুতরাং কিছু জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটু ইজি চেয়ারে বসে কিছু জিনিস মানে দুজনের মধ্যে লড়াই লাগিয়ে একটু দেখলেও মজা পেতে পারি আমরা। যদিও আমরা আমাদের প্রোটেকশন এবং আমাদের থিওরি অফ হ্যান্ডলিং বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে সাজাবো, কিন্তু এটাও ঠিক কথা, চায়না যে সব রকম ইনভেস্টমেন্ট বাংলাদেশে করছে, সেই ইনভেস্টমেন্ট গুলো বা সেই ইনফ্রাস্ট্রাকচারাল প্রেজেন্স গুলো শুধুই ভারতকে কাউন্টার করার জন্য সেটা কিন্তু নয়। সেটা অনেক ক্ষেত্রে এরকমও আছে যে আমেরিকান ইনভেস্টমেন্ট গুলো বা আমেরিকান পেনিট্রেশনকে কাউন্টার করার জন্য করছে, এবং সেটা চায়না নিজের ক্ষেত্রে নিজের ইচ্ছাকৃত করছে নাকি কোনো আশেপাশের বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে করার জন্য আছে ফ্রন্ট এন্ড করছে, নাকি আগামী দিনে ব্রিক্সকে মাথায় রেখে চায়না একটু বেশি করেই ইউএস পেনিট্রেশনকে বাংলাদেশে কাউন্টার করছে, সেটা সময়ই বলে দেবে। অনেক ধন্যবাদ সুভাষিস বাবু। আর এদিকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কি বলেছেন, তিনি বলেছেন যে এর আগে সরকার মানে তৃণমূল সরকার এই বঙ্গের সীমান্ত সুরক্ষা নিয়ে উদাসীন ছিলেন। আপনারা জানেন কেন্দ্রের সঙ্গে প্রায়শই এই ফেন্সিং দেওয়া নিয়ে, জমি ছাড়া নিয়ে বিএসএফ কে একটা টক্কর লেগেই থাকতো, একটা টানাপোড়েন লেগেই থাকতো। কি বলেছেন অগ্নিমিত্রা পাল শোনাই আপনাদের। রাজ্যের মানুষের সুরক্ষা কিন্তু অদ্ভুতভাবে আগেই সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন, বিএসএফকে জমি দিন, বেড়া বানাতে হবে, ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। পাত্তা দেবে কেন? ওই টেররিস্টদের ঢুকিয়েই তো, রোহিঙ্গাদের ঢুকিয়েই তো আজকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে ভোট বাক্সে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সুতরাং আজকে মাননীয় গৃহমন্ত্রী প্রথম দিন থেকে 4 তারিখে সরকার এসছে, প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন বিএসএফকে এত জমি দিতে হবে। প্রতি ক্যাবিনেট মিটিং আমি দেখছি কিছু না কিছু জমি দিয়ে দেওয়া হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশের রাজ্য মানে দেশগুলো খুব যে একটা ভারতবর্ষকে পছন্দ করে তা তো নয়। এবার রাজারহাটের বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনার নেপথ্যে কি রয়েছে, ইতিমধ্যেই সেখানে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। আপনাদের জানালাম রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, একজন জখম, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের বেশ কিছু ঘর, আসবাবপত্র। সরেজমিনে ঘটনাস্থলে এই মুহূর্তে সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে এই মুহূর্তে এনআইএ 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, জুলফিকার আলী কামারহাটির বাসিন্দা মোহাম্মদ শামীমকে বাড়ি ভাড়া দিয়েছিলেন। মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে শাহিনশা নামে স্থানীয় একজনের নাম। ইতিমধ্যে আপনারা যে ছবি দেখছেন, এই মুহূর্তে এনআইএ টিম
গিয়েছে সেখানে এনআইএর আধিকারিকরা, তারা সরেজমিনে খতিয়ে দেখছেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় ব্যাগ নিয়ে মোহাম্মদ শামীমের বাড়িতে ঢোকার একটা ছবিও ধরা পড়েছে, তাতে বোমা ছিল বলে অনুমান করছেন তারা। শামীমের খোঁজ চালাচ্ছে নারায়ণপুর থানার পুলিশ। এই মুহূর্তে সরেজমিনে ঘটনাস্থল খতিয়ে দেখছে এনআইএ। রঞ্জিত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সরাসরি। রঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত কোন কোন তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসছে? কোন কোন নাম, তাদের কি কি লিঙ্ক, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নারায়ণপুর থানার পুলিশ। তোমাকে মূলত জানিয়ে রাখি, TV9 বাংলায় সর্বপ্রথম এই খবর সম্প্রচার করেন এবং সেই সম্প্রচারে দেখা যায় যে সিসিটিভিতে যে দুজন নাবালক তারা কিন্তু ব্যাগ নিয়ে এসেছিল। সেই 2 জন নাবালককে আটক করা হয়েছে। পাশাপাশি বাড়ির যে মালিক আছেন জুলফিকার আহমেদ, তাকেও আটক করা হয়েছে এবং যিনি ছিলেন ব্রোকার তাকেও কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে এসছেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। যেটি জানা যাচ্ছে যে বিস্ফোরণের ভয়াবহতা এবং তীব্রতাটা কতটা ছিল, কি ধরনের বিস্ফোরক এই ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত হয়েছিল এবং পাশাপাশি যে সুতলি বোমায় সেই সমস্ত বিস্ফোরকের সমস্ত তথ্য, অর্থাৎ বিস্ফোরণ স্থলে একদম গ্রাউন্ড জিরোতে রয়েছেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। তারা কিন্তু সমস্তটা মেজারমেন্ট করছেন এবং পাশাপাশি তারা কিন্তু ছবি অর্থাৎ ভিডিওগ্রাফি করছেন এবং ছবিও তুলছেন, অর্থাৎ বিস্ফোরণ স্থলের কি ধরনের বোমা নিয়ে আসা হয়েছিল এবং 2 জন নাবালক তারা নিয়ে এসেছিলেন এবং কি কারণে নিয়ে এসেছিলেন। এই জুলফিকার যে আলী যিনি রয়েছেন, অর্থাৎ যিনি বাড়ির মালিক, তিনি কার ইয়েতে দিয়েছেন, মানে কিসের ভিত্তিতে তিনি ভাড়াটা দিয়েছিলেন এবং যে ভাড়াটা দিয়েছিলেন অর্থাৎ কামারহাটির বাসিন্দা মোহাম্মদ শামীমের পরিচয় এবং সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি তথ্য তারা নিচ্ছেন এবং কখন এসেছিলেন এবং কি ধরনের বিস্ফোরক ছিল মজুদ, সমস্ত রূপে কিন্তু এর বিবরণ সহ, অর্থাৎ এই মুহূর্তে তোমাকে দেখাবার চেষ্টা করি সেই সমস্ত নমুনা সংগ্রহ করছেন। অর্থাৎ এনআইএ বিস্ফোরণ স্থল থেকে সেই নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন, পাশাপাশি সেগুলো কিন্তু খাতায় তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করছেন, পাশাপাশি ছবি আকারে কিন্তু সমস্তটাই কিন্তু তারা তুলে ধরে রাখতে চাইছেন এবং সেই সমস্ত জালকাঠি একটু দেখাবার চেষ্টা করি, সেই সমস্ত জালকাঠি কিন্তু এই মুহূর্তে তারা হাতে তুলে দিচ্ছেন এবং নমুনাগুলো সংগ্রহ করছেন এবং পাশাপাশি তোমাকে আরেকটু দেখাবার চেষ্টা করি। এখানে কিন্তু এনআইএর আরও এক আধিকারিক, অর্থাৎ পাশের যে ঘরটি ছিল, যে ঘরে কিন্তু বিস্ফোরণের তীব্রতাটা এসে পড়েছিল এবং প্রায় ঘর তছনছ হয়ে গেছিল, সেই জায়গায় এসে কিন্তু সেখানে লিপিবদ্ধ করছেন কি ধরনের বিস্ফোরক ছিল এবং সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছেন এবং পাশাপাশি তোমাকে আরেকটু দেখাবার চেষ্টা করি সেখানে কিন্তু ছবি সংগ্রহ করছেন এনআইএর তদন্তকারী আধিকারিকেরা। শুভজিৎ, সেই ছবি আমরা দেখছেন, বুঝতে পারছি। রঞ্জিত, তুমি এই মুহূর্তে একেবারে ভেতরের ছবি দেখালেন, কিন্তু পাশে এই মুহূর্তে দেখছেন সিসিটিভি ক্যামেরার যে ছবি, একটা হাতে করে একটা ব্যাগ নিয়ে একজন ঢুকছেন, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই ছবি। একদিকে এনআইএ আধিকারিকরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন, অন্যদিকে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে কেউ একজন হাতে একটা ব্যাগে কিছু একটা নিয়ে ঢুকছে। জানা নেই এই ব্যাগে বিস্ফোরক ছিল কিনা। এই মুহূর্তে রয়েছি আমি দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে একটি 4তলা বাড়ির নিচতলায়। সাইন্সা নামে এক যুবক, তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন গত 2 দিন আগে এবং সেই ঘরে কিন্তু এখনো পর্যন্ত লোক আসেনি এবং গতকাল সন্ধে দেখা যায় যে একজন যুবক তিনি আসেন এবং তিনি এসে একটা ব্যাগ নিয়ে আসেন। সেই ঘরে বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতাটা এতটাই ছিল যে পাশাপাশি ঘর কিন্তু ভেঙে দুমড়ে গেছে, বোম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সরাসরি চলে যায় পাশে একজন ব্যক্তি, তিনি আহত হয়েছিলেন এবং কখন বোমটা ফেটেছিল? কালকে 8টার সময়। 8টার সময়? হ্যাঁ। কারা এই ঘরটা ভাড়া নিয়েছিল? ভাড়া কেন নিয়েছে আমি জানি না, সাইন্সা ব্রোকার ছিল, ও এনেছিল 2 জনকে দেখিয়ে ওকে ভাড়া দিয়েছিল। হ্যাঁ। এখানে ঘরে লোক থাকতো না? না, থাকতো না। কালকে তো সন্ধ্যাবেলা একটা ব্যাগ নিয়ে এসেছিল। হ্যাঁ, সন্ধ্যাবেলায় 2টো বাচ্চা ব্যাগ নিয়ে ঢুকেছিল, আবার ঢুকে বার হলো 4-5 মিনিট পরে ব্লাস্ট হয়ে গেল। আপনার তো মাথায় লেগেছে? হ্যাঁ, আমার মাথায় লেগেছে, এই তো মাথায় লেগেছে, আমার বাড়িতে ছিলাম আমি, পুরো লেগেছে মাথাতে।
দুটো বোম পাওয়া গেছে, এখন অক্ষত আছে কি লাইভ আছে কি ডেট আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে ডিজি এলাকা বলে পরে আমরা ওটা দেখে যদি ডিফিউজ যদি অক্ষত না থাকে যদি ডেট থাকে তো ডেট আছে, যদি লাইভ থাকে তো ওটাকে ডিফিউজ করবে। আমরা দেখলাম ফায়ার ব্রিগেড এসেছিল, সিআইডি বম্ব স্কোয়াড আর বেঙ্গল স্টেট। আপনারা কি তদন্ত কে করছেন? আপাতত স্যার একটু এনআইএ কোনো ভালো আপনাদের সাথে যোগাযোগ করেছে? এনআইএ এখন পর্যন্ত ঠিক আছে, এটুকুই জাস্ট পুলিশের নজরে শামীম, শাহিন শাহ এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে একজনকে দেখা যাচ্ছে হাতে একটা সাদা ব্যাগ নিয়ে ঢুকছেন। সেই ব্যাগে কি আছে জানা নেই, কিন্তু এই ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান জোরদার হচ্ছে। আর অন্যদিকে এনআইএ আধিকারিকরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, তারা সরেজমিনে খতিয়ে দেখছেন পরিস্থিতি, বিস্ফোরণের তীব্রতা বোঝার চেষ্টা করছেন। তাদের যা যা কর্তব্য তারা সেটা এই মুহূর্তে পালন করছেন। সরেজমিনে গোটা বিস্ফোরণের যাবতীয় খুঁটিনাটি তারা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে কিছুক্ষণ আগে আমার সহকর্মী রঞ্জিত। একেবারে যতটা ক্লোজ প্রক্সিমিটিতে যাওয়া যায় সেখানে গিয়ে তিনি বর্ণনা করছিলেন পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি, এখনো পর্যন্ত 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আমার কাছে খবরটা রাত্রিবেলায় এসেছিল। আমি পুলিশকে বলেছি তদন্ত সঠিকভাবে করতে। আর এগুলো তো সব পুরনো পাপ, যে পাপগুলো নতুন করে উভরে আসছে। এলাকাবাসী আতঙ্কে আছে, এলাকাবাসী যেন শান্তপূর্ণ ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা আমি করছি। সব তো আগের বিধায়কের কর্মকাণ্ড। আজাদ বলে ছেলে এই সবগুলো চালাতো, এখন সেই র্যাকেটটাকে কমপ্লিটলি অফ করার চেষ্টা করা হচ্ছে, পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শুনলাম যে একদম মানে সায়েন্সা বলে কেউ বিজেপি কর্মী, সে এখানে ভাড়া দিয়েছেন, সে এখানে করেছেন। সিসি ক্যামেরাতে আপনারা দেখবেন যে মানে কি নিয়ে যাচ্ছেন তাদেরকে বিষয় করা যাবে। অতীব দুঃখজনক যে এখনো অব্দি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারেনি। শুনলাম 3-4 জনকে ধরে নিয়েছেন, সকালে নাকি 4টে ছেড়ে দিয়েছেন। সেই ঘটনাটাকে কোনো রাজনৈতিক রং না চাপিয়ে তাকে বিষয় কোনো করুক। এই ঘটনা কেন ঘটছে? এই 2-1 মাস ধরে হলো দক্ষিণ নারায়ণপুরে শোনা যাচ্ছে কেউ কেউ ওপেন মেশিন নিয়ে বাচ্চাদের নিয়ে করছে। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দারুণভাবে দানা বাঁধছে, কে এটা করছেন এরকম ব্যাপার। কুখ্যাত কুখ্যাত সমাজ বিরোধী সাইদ তার প্রবেশ ঘটেছে, সে বিষয়টাকে রেখেছেন। পালাবদলের পর কলকাতা পুলিশের প্রত্যাবর্তন 49 পুলিশ কর্মীর। অভিযোগ 2016-তে বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় তৎকালীন শাসক দল তৃণমূলের রোষানলে পড়েন 66 জন পুলিশ কর্মী। কলকাতা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের। রাজ্যে ক্ষমতা বদল হতেই রাজ্যপাল 66 জনের মধ্যে 49 জন পুলিশ কর্মীকে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কলকাতা পুলিশে ফিরিয়ে আনায় অনুমোদন দিলেন। একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। আমি 7 বছর কলকাতা পুলিশে কাজ করেছিলাম, এরকম আমি কখনো দেখিনি। এবং যেহেতু ইলেকশন কমিশনের তাদের পছন্দ হয়েছিল, অর্থাৎ তৎকালীন যারা শাসক দলের লোক নেতা নেত্রী ছিলেন, বিশেষ করে পুলিশ মন্ত্রীর তাদের মানে অপছন্দের কারণ হয়েছিলেন, সেই জন্য তাদের শাস্তিমূলক অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা খুবই ভালো কথা যে তাদের যেখানে পোস্টিং থাকার কথা সেখানে তারা আবার ফিরে আসছে। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, বিধানসভা ভোটে 2016-তে নিরপেক্ষভাবে কাজ করেছিলেন, সেটাই কি তাদের অপরাধ ছিল, যে কারণে শাসক দল তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়ে এতজন পুলিশ কর্মী 66 জন এবং তাদের মধ্যে 49 জনকে আবার ফিরিয়ে আনা হচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানাই, এই যে পালাবদল হলো, এই বঙ্গে পালাবদলের পর কলকাতা পুলিশে প্রত্যাবর্তন 49 জন পুলিশ কর্মী। আর ঠিক আপনাদের যেরকম জানাছিলাম, বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় তৎকালীন তৃণমূল সরকারের রোষানলে পড়ে 66 জন পুলিশ কর্মী। সুপ্রিয়কে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। সুপ্রিয়, ভোটে নিরপেক্ষভাবে কাজ করেছিলেন, এটাই তাদের অপরাধ ছিল, যে কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর তাদের আবারও প্রত্যাবর্তন হচ্ছে রাজ্যপালের অর্ডারে।
সম্প্রতি দেখো, কলকাতা পুলিশের অন্দরমহলে কান পাতলে কিন্তু 2016 নির্বাচনের পরে এমনই বিষয় সামনে উঠে এসেছিল। অর্থাৎ সেই সময় 2016 নির্বাচনের সময় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক নিরপেক্ষভাবে কাজ করার জন্য বেশ কিছু পুলিশকর্মী, যাদেরকে কলকাতা পুলিশ থেকে একেবারে যেটা বলা হচ্ছিল সেই সময় কলকাতা পুলিশের তরফ থেকে, যে একেবারে রুল বুক ব্রেক করে তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু সেই সমস্ত পুলিশকর্মী যাদেরকে বিভিন্ন জেলাতে বিভিন্ন ইউনিটে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যাতে আবারও পুরনো জায়গাতে অর্থাৎ কলকাতা পুলিশে ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সরকার 49 জন পুলিশকর্মী তাদেরকে পুরনো ইউনিটে অর্থাৎ কলকাতা পুলিশে ফিরিয়ে আনার বিষয়ে অনুমোদন দিয়েছে। এবং সেক্ষেত্রে তাদেরকে যখন পাঠানো হয়েছিল তখন কিন্তু কলকাতা পুলিশের যে রুল বুক রয়েছে সেই রুল বুক ব্রেক করেই তাদেরকে কলকাতা পুলিশ থেকে জেলা পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশে পাঠানো হয়েছিল, এমনই কিন্তু অভিযোগ সামনে উঠে এসেছিল। তবে এবার কলকাতা পুলিশ কমিশনারের উদ্যোগে সেই সমস্ত পুলিশকর্মী যারা কলকাতা পুলিশ থেকে বিভিন্ন জায়গাতে ডেপুটেশনে জেলার বিভিন্ন জায়গাতে কর্মরত ছিলেন তাদেরকে আবারও কিন্তু কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হচ্ছে। সেই মর্মে কিন্তু গতকালই একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি। ধন্যবাদ সুপ্রিয়। এই পুরো জিনিসের মাস্টার মাইন্ড ছিল রাজীব কুমার। উনি এই সিএম মানে যখন 16 সালের নির্বাচনে মনে হয়েছিল যে অনেকে তাদের হয়ে কাজ করেনি, এই 66 জনের মধ্যে 49 জনকে ফিরিয়ে আনা হয়েছে, বাকিরা রিটায়ার করে গেছে, নাহলে তাদেরকেও ফিরিয়ে আনা হতো। অনেক টর্চার করেছে। 16 সালের পরে আমাকেও বদলি করে দিয়েছিল বিধাননগর থেকে গিয়ে পুরুলিয়ায়। তো এগুলো পুরো মানে ইংলিশে একটা কথা আছে, আইদার মাই ওয়ে আর হাইওয়ে। তৃণমূল এই নীতিতে বিশ্বাস করতো। মানে আপনি পুলিশ অফিসার হিসাবে কতটা প্রশাসনিক দক্ষতায় বা কতটা আপনার প্রফেশনাল স্কিলস আছে সেটাকে না দেখে আপনি কার লোক, মানে তৃণমূলের লোক হলে সব ঠিক আছে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য পানিশমেন্টস। ওটা মানে এরা এমন একটা টিউন সেট করেছিল যে আমার দিকে না থাকলে তোমার এই অবস্থা হবে।